Jai Hind friends, my name is দেবব্রত দাস and welcome to EDUPLUS Academy. আজকে আমরা স্টার্ট করতে চলেছি খিলজি ডাইনেস্টি থেকে এমসিকিউ। খিলজি ডাইনেস্টি থেকে অ্যাকচুয়ালি এমসিকিউ বলতে আমরা এখানে ফোন করা কোনো প্রশ্নকে সেট করিনি, ঠিক আছে। আগের স্লেভ ডাইনেস্টির এমসিকিউ ক্লাস থেকে তোমরা এটা বুঝে গেছো যে আদার যে সমস্ত স্টেট পিএসসি আছে, যে সমস্ত স্টেটের, সেই সমস্ত জায়গা থেকে যে সমস্ত প্রশ্ন বারংবার জিজ্ঞেস করা হয়েছে, বারংবার প্রশ্ন এসেছে, সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে একটা ধারণা পাওয়া যাবে যে কোন কোন জায়গা থেকে বা কি ধরনের প্রশ্ন আদার্স আমাদের WBPSC ছাড়াও আদার যে সমস্ত স্টেট আছে, ইউপি বলো বা বিহার বলো, ঠিক আছে, ত্রিপুরা বলো, এই সমস্ত সেখান থেকে কি কি প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করছে, ক্লিয়ার। এবং 2023-এর WBCS দিয়ে তোমরা এটা নিশ্চয়ই বুঝেই গেছো যে আদার স্টেট পিএসসি প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। যেটা আমি এর আগে থেকেও বলে আসছি বারবার ক্লাসে যে বাকি যে সমস্ত স্টেট পিএসসি সেখান থেকে কিন্তু অবশ্যই একটা ওয়েটেজ থাকবে, ঠিক আছে। চলো, প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফার্স্ট প্রশ্ন, ঝটপট উত্তর দেবে। কি বলেছে প্রথম প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে which sultan wanted to launch a new religion but ulemas opposed the move? তাহলে কোন সুলতান কি করতে চেয়েছিল না নতুন রিলিজিয়নকে এস্টাবলিশ করতে চেয়েছিল, কিন্তু উলেমারা কি করেছিল, এটাকে অপোজ করেছিল, ঠিক আছে। which sultan wanted to launch new religion, নতুন একটা ধার্মিক মতের যে এস্টাবলিশ করতে চেয়েছিল, কিন্তু উলেমা যারা ধার্মিক সম্প্রদায়ের সাথে যুক্ত তারা ব্যাপারটাকে অপোজ করেছিল। অ্যানসার কি হয়ে যাবে? অ্যানসার হবে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি এই ধরনের একটা আলাদা একটা কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু উলেমারা এই সময় অপোজ করেছিল। দেখো এই জিনিসগুলো কিন্তু আমার সমস্তটাই পড়ানো আছে, ঠিক আছে। বাকি গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে বলতে গেলে, গিয়াসউদ্দিন বলবন স্লেভ ডাইনেস্টি থেকে বিলং করছে, স্লেভ ডাইনেস্টি, ঠিক আছে। তারপর 40 চক্রের উচ্ছেদ সাধন বলবনের দ্বারাই হয়েছিল। বলবন কি করেছিল না তিনটে প্রিন্সিপাল নিয়ে এসেছিল। কি কি তিনটে বলো? সিজদা, পাইবস, তারপর তোমার নাওরোজ, এই তিনটে ফেস্টিভ্যাল। এছাড়াও আর কি কনসেপ্টের সাথে জড়িত না জিল্লে ইলাহি, জিল্লে ইলাহি, ঠিক আছে, আর নিয়াবতে খুদাই, এই দুটো টার্ম এর সাথেই জড়িত, যুক্ত হয়ে আসছে। আর মোহাম্মদ বিন তুগলক থেকে বলতে গেলে মোহাম্মদ বিন তুগলক তুগলক ডাইনেস্টি থেকে বিলং করছে, ঠিক আছে। তুগলক ডাইনেস্টি যাকে ওয়াইজ ফুল আমরা বলে থাকি, ওয়াইজ ফুল, ঠিক আছে, বেশ। এছাড়া এর যে 5টা এক্সপেরিমেন্ট এবং 5টা ফেলিওরের কথা আমরা ইন ডিটেইলস ওয়েতে পড়িয়েছি। ইলতুতমিশ স্লেভ ডাইনেস্টি থেকে বিলং করছে ফের, ঠিক আছে। স্লেভ ডাইনেস্টির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুতমিশকে বলা হয়। ইলতুতমিশ কি করেছিল না ইকতা সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিল, ইকতা সিস্টেম এর দ্বারাই। এছাড়া দুটো কয়েন ইন্ট্রোডিউস হয়েছিল, ঠিক আছে। একটা হচ্ছে তোমার জিতল, টঙ্কা আর জিতল। টঙ্কা ছিল সিলভার কয়েন আর জিতল হচ্ছে তোমার কপার কয়েন। এই দুটো কয়েনের দ্বারা এস্টাবলিশ করা হয়েছিল, ক্লিয়ার দূর অবধি। এছাড়া ইলতুতমিশ কি করেছিল না কুতুব মিনার, কুতুব মিনারের নির্মাণ কাজ কমপ্লিট করেছিল, যেটা কার দ্বারা শুরু হয়েছিল না বলো? কুতুব মিনার তৈরির কাজ কার দ্বারা শুরু হয়েছিল না স্লেভ ডাইনেস্টির যে প্রতিষ্ঠাতা তার দ্বারা শুরু হয়েছিল, ঠিক আছে। স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর দাও, স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিল? ঝটপট, আচ্ছা কমেন্ট সেকশনে জানাও স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিল। চলো নেক্সট, একদম সোজা প্রশ্ন, সবাই নিশ্চয়ই পারবে এটা। তো এখানে আলাউদ্দিন খিলজি এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো, আলাউদ্দিন খিলজি যে অ্যান্সার হচ্ছে এটা অ্যাজ ইট ইজ আমি এখানে তোমাদের পড়িয়েছি। কি লাইনটা দেখো, হি ডিসাইডেড, একদম আমি এখান থেকে কোনো তোমাদের সেট করিনি যে এই প্রশ্নের রেসপেক্টে যে তোমাদের আমি এটাকে অ্যাজ এ ডেসক্রিপশন হিসাবে লিখছি, কিন্তু এটা কিন্তু মোটেই নয়। আমার ক্লাসে যাবে ইন ডিটেইলস, যেখানে আলাউদ্দিন খিলজি পড়িয়েছি সেখানে দেখবে এই স্লাইডটাই আছে, সেই জন্য আমি টোটাল স্লাইডটাই এখানে তুলে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। চলো তাহলে এই প্রশ্নগুলো বাদ দাও, এগুলো তো একদম স্লাইডটাই যেহেতু তুলেছি এর মধ্যে সবই আছে। দেখো এই স্লাইডটার সাথে মিলে যাচ্ছে, হি ডিসাইডেড টু কার্ভ দ্য পাওয়ার্স অফ দ্য নোবেলস and the interference of the ulemas in the matters of state, অর্থাৎ স্টেটের যে সমস্ত ম্যাটার সেখানে উলেমাদের কোনো ইন্টারফারেন্স চলবে না, তাদেরকে কি করেছিল ক্ষমতা থেকে হস্তক্ষেপ করার থেকে রোধ বলে, তো এখানে হস্তক্ষেপ চলবে না, ঠিক আছে। অ্যাজ ইট ইজ প্রশ্নটা পাবে না, কিন্তু রেফারেন্স অবশ্যই নোট থেকে পাবে, ঠিক আছে। কোনো টিচারের নোট নেই যে অ্যাজ ইট ইজ তোমাকে কমন দিয়ে দেবে নোটেতে, ঠিক আছে, কারণ নোটটা আমি আগে বানিয়েছি, পরে প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি আমি। চলো নেক্সট প্রশ্নে, বেশ। পরবর্তী প্রশ্ন, হুইচ সুলতান অফ দিল্লি অ্যাজিউম দ্য টাইটেল আলেকজান্ডার দ্য গ্রেট? আলেকজান্ডার দ্য গ্রেট এই উপাধি কে নিয়েছিল? বা এখানে বলতে পারো সেকেন্ড আলেকজান্ডার, সেকেন্ড আলেকজান্ডার,
এই উপাধিও পরীক্ষায় আসতে পারে। এছাড়া আসতে পারে সিকান্দার এ সানি, সিকান্দার এ সানি, একই জিনিস। উপাধি কে নিয়েছিল? সবাই জানো যে আলাউদ্দিন খিলজি এখানে অ্যান্সার হয়ে যাবে। না, আলাউদ্দিন খিলজির উচ্চাকাঙ্ক্ষা ছিল যে সে বিশ্ব জয় করবে। তোমাদের নোটেতে আমি ডিটেলসে পড়িয়েছি সেখানে। পরবর্তীকালে সে তার মনকে চেঞ্জ করে বলে আমি ইন্ডিয়াকে প্রথম ক্যাপচার করব, টোটাল ইন্ডিয়াকে ক্যাপচার করব। এবং আলেকজান্ডার যেহেতু যেমন ভাবে বিশ্বজয় করেছিল, এও স্বপ্ন দেখতো আমি সেমন ভাবেই বিশ্বজয় করব। ঠিক আছে, বেশ। দেখো এরও রেফারেন্স অ্যাজ ইট ইজ এখানে লেখা আছে, নোটেতে পড়িয়েছি। হি ওয়াজ ভেরি অ্যাম্বিশিয়াস কিং, তার অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা ছিল, অ্যান্ড এ ওয়ার মঙ্গার, ঠিক আছে, এবং যুদ্ধবাজ ছিল একজন। He took up the title of Sikandar e Sani, which means second Alexander. কি উপাধি নিয়েছিল? সেকেন্ড আলেকজান্ডার উপাধি নিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে যাই। পরবর্তী প্রশ্ন, ঝটপট স্ক্রিনেতে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিজেরা অ্যাটেম্প করার চেষ্টা করো। When he attained kingship, যখন কোন একজন রাজার কথা বলছে যে কিংশিপ রাজত্ব যখন সে পাচ্ছে, তখন কি করছে? হি ওয়াজ ফুললি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য রুলস অফ দ্য অর্ডারস অফ শরিয়াত, শরিয়াতের নিয়ম কানুন থেকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে রুল করতে চাইছে। ফর হুইচ সুলতান, কোন সুলতানের জন্য বার্নি এই উক্তিটা করেছিল, বার্নি এই স্টেটমেন্টটা দিয়েছিল। এর আগে উলেমাদের যে স্টেটমেন্ট আমি দেখালাম সেই একই সাথে মিল খাচ্ছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সি অ্যান্সার কারেক্ট, আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, অ্যান্সার কি হয়ে যাবে? আলাউদ্দিন খিলজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এত অবধি? আচ্ছা, চলো ওই একই স্লাইড আবার এখানেও আমি দিয়ে দিয়েছি এর রেসপেক্টে। নেক্সট, পরের প্রশ্ন, হুইচ ডাইনেস্টি অফ দিল্লি সুলতান রুলড ফর দ্য শর্টেস্ট পিরিয়ড, সবথেকে কম সময়ের জন্য কোন পিরিয়ড রুল করেছিল? ঠিক আছে, সবথেকে কম সময়ের জন্য। আমি যখন এই দিল্লি সালতানাত পড়ানো শুরুই করেছিলাম, তখন আমার ফার্স্ট স্লাইডে এটাই ছিল যে কোনটা সবথেকে শর্টেস্ট পিরিয়ড আর কোন ডাইনেস্টি সবথেকে লংগেস্ট টাইম পিরিয়ডের জন্য রুল করেছে। দেখো অ্যাজ ইট ইজ এই স্লাইডটা, একটা স্লাইডের মধ্যেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি আছে পাশে আমি উল্লেখ সদ্য করে দিয়েছি এখানে যে এদের টেনিওরটাও কত বছরের, তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি কেন এই দুটোকে হাইলাইট করেছিলাম নোটেতে, এখানে কোনো নোটকে আমি মডিফাই করিনি। যারা আমার ডেসক্রিপটিভ ক্লাস ফলো করেছো, দেখেছো, তারা জানো অ্যাজ ইট ইজ নোটটা। যারা প্রথম দেখছো আজকে আমার ক্লাস, তারাও এই ক্লাসটা দেখার পরেই সঙ্গে সঙ্গে চলে যাও এর ডেসক্রিপটিভ ক্লাসে, সেখানে গিয়ে দেখো একবার ক্লাসটা করো, তারপর ফের আবার অ্যাটেন্ড করো, দেখো কতগুলো প্রশ্ন তোমরা সলভ করতে পারছো। এবং প্রত্যেকটা প্রশ্ন আদার স্টেট পিএসসি যা সমস্ত পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে খিলজি ডাইনেস্টি থেকে যা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, আমার সমস্তটাই পড়ানো আছে, হুবহু অ্যাজ ইট ইজ পড়ানো আছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে খিলজি ডাইনেস্টি হচ্ছে সবথেকে শর্টেস্ট পিরিয়ড, যার টেনিওর ছিল 30 বছরের, আর তুগলক ডাইনেস্টি হচ্ছে সবথেকে লংগেস্ট পিরিয়ড, যার টেনিওর ছিল নিয়ার অ্যাবাউট 94 ইয়ার্স। তাহলে এই দুটো প্রশ্নই এখান থেকে এসে থাকবে। ক্লিয়ার? এই জন্য এই দুটোকে আমি হাইলাইট করে রেখেছিলাম নোটে, একটা 30 বছর, একটা 94 বছর। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে এখানে প্রশ্নটাই ফের ব্যাক করে চলে এসো। খিলজি ডাইনেস্টি হচ্ছে সবথেকে শর্টেস্ট পিরিয়ড, আর তুগলক ডাইনেস্টি হচ্ছে সবথেকে লংগেস্ট পিরিয়ড। এখানে কি চেয়েছে? এখানে শর্টেস্ট চেয়েছে, অ্যানসার কি হয়ে যাবে? খিলজি ইজ দ্য কারেক্ট অ্যানসার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার। বোঝা যাচ্ছে? চলো নেক্সট প্রশ্ন, হু অ্যামং আর্মি কমান্ডার্স অফ আলাউদ্দিন খিলজি ডাইড ফাইটিং এগেনস্ট মঙ্গল, মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আলাউদ্দিন খিলজির কোন আর্মি কমান্ডার মারা গিয়েছিল? বোঝা গেল প্রশ্নটা? কোন আর্মি কমান্ডার মারা গিয়েছিল মঙ্গল যে এক্সপিডিশন, মঙ্গলদের যে আক্রমণ বারবার লেগে থাকতো, সেই আক্রমণকে বাধা দিতে গিয়ে কোন আর্মি জেনারেল মারা গিয়েছিল? দেখো মনে হচ্ছে প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন, যে পার্টিকুলার কি করে নাম মনে রাখবো। আমি উত্তরটা বলার আগে তোমাদের অ্যাজ ইট ইজ নোটটা দেখাচ্ছি, যেখানে আমি এটা পড়িয়েছি হুবহু কপি। দেখো চলে এসো। এখানে আলাউদ্দিন খিলজির সময় আমি বলেছিলাম যে 6টা মঙ্গল এক্সপিডিশন হয়েছিল, পরপর লাগাতার মঙ্গল এক্সপিডিশন হয়েছিল, যার মধ্যে প্রথম দুটো সাকসেসফুল ছিল, ফার্স্ট ওয়াজ সাকসেসফুল। কি বলা আছে নোটেতে? বাট দ্য থার্ড মঙ্গল ইনভেডার খ্বাজা came up to Delhi, however he was prevented from entering into his capital city, ক্যাপিটাল সিটিতে পৌঁছানো থেকে তাকে আটকানো হয়েছিল। চলো বাদ দাও, এখনো তোমরা খুঁজে পেলে না। চলে এসো নেক্সট, জাফর খান। পরবর্তী পয়েন্ট, জাফর খান ওয়ান অফ দ্য বেস্ট জেনারেলস অফ আলাউদ্দিন খিলজি মেড দ্য ফার্স্ট 3 মঙ্গল চ্যালেঞ্জেস, অর্থাৎ প্রথম 3টে মঙ্গল যে আক্রমণ হয়েছিল তাকে ডিফিট করার দায়িত্ব কাকে দেওয়া ছিল? না, জাফর খানকে দেওয়া হয়েছিল। পরবর্তী তিনটে মোট কটা হয়েছিল? 6টা হয়েছিল। পরবর্তী 3টের দায়িত্ব কার গায়ে চলে যাবে? মালিক কাফুরের গায়ে চলে যাবে। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে? প্রথম 3টে মঙ্গল চ্যালেঞ্জেস লার্লি এন্ড রিপলস ইনভেডার্স। চলো সালগুলো দেওয়া আছে, সালগুলো এমন কিছু ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখো,
এই দেখো দেখতে পাচ্ছ জাফর খান সরি জাফর খান ওয়াজ কিল্ড, জাফর খান ওয়াজ কিল্ড ইন হিজ লাস্ট এনকাউন্টার। এবং পরবর্তী দায়িত্ব কার কাছে চলে যাবে? মালিক কাফুরের কাছে চলে যাবে। বাকি তোমাদের এই প্রশ্নের রিলেটেড ইম্পর্টেন্ট নয়। তাহলে কি দেখলে, মঙ্গল ইনভেশন আটকাতে গিয়ে জাফর খান কি হয়েছিল? মারা গিয়েছিল। অ্যাজ ইট ইজ হুবহু প্রশ্নে আমার পড়ানো আছে। এখান থেকে এর বাইরেও যদি প্রশ্ন দেয় তোমার, যদি বলে যে রণথম্বরে যে আক্রমণ হয়েছিল, রণথম্বরের বিরুদ্ধে, রণথম্বরের রাজা হামির দেব ছিল এবং সে দুজন নিউ মুসলিমকে তার এখানে আশ্রয় দিয়েছিল, বলেছিলাম দুজন মুসলিমকে বাঁচাতে একটা গোটা রাজপুত ক্ল্যান নিজেদের আত্মবলিদান দিয়েছিল। ঠিক আছে, রণথম্বরের কাহিনী তোমাদের শুনিয়েছিলাম ইন ডিটেলস ক্লাসে। সেখানে কে মারা গিয়েছিল, সেখানে কে তার প্রাণ দিয়েছিল, অর্থাৎ রণথম্বরের যে সিজ হয়েছিল, যে আক্রমণ হয়েছিল, সেখানে যদি প্রশ্নটা দেয়, সবসময় যে মঙ্গল ইনভেশন থেকেই যে এটা প্রশ্নটা এসছে, মানে এটা যে আসবে না তার তো কোনো মানে নেই। সেখানে প্রাণ হারায় নুসরাত খান। সেখানে প্রাণ হারায় কে? না নুসরাত খান সেখানে মারা যায়। ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? চলো প্রশ্নটাই ব্যাক করে চলে আসি। এখানে কি দিয়েছিল? না এখানে মঙ্গল ইনভেশন দিয়েছিল, মঙ্গল ইনভেশন। তাহলে এর উত্তর কি হয়ে যাবে? অ্যান্সার হবে জাফর খান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার? আর নুসরাত খান হলে কিসের অ্যান্সার ছিল? না রণথম্বরে যে অ্যাটাক হয়েছিল সেখানে প্রাণ হারায় নুসরাত খান। ক্লিয়ার এদুরুদ্দি? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পদ্মিনী, পদ্মিনীর নাম তোমরা শুনেছো, ঠিক আছে, পদ্মাবত বলে সিনেমাও হয়েছে, ঠিক আছে। পদ্মিনী অ্যাসোসিয়েটেড উইথ আলাউদ্দিনস কনকোয়েস্ট অফ চিত্তোর, ঠিক আছে, পদ্মিনীকে পাওয়ার জন্য চিত্তোরকে আক্রমণ করেছিল। সি ওয়াজ দ্য ওয়াইফ অফ, অর্থাৎ পদ্মিনী কার ওয়াইফ ছিল, যাকে পাওয়ার জন্য নাকি আলাউদ্দিন খিলজি আক্রমণ করেছিল চিত্তোর এবং তার বাইরে অনেকদিন ধরে ওয়েট করে বসেছিল এবং সেটাকে আলটিমেট রানা রতন সিং। আচ্ছা, আমি উত্তর তো বলেই দিলাম যে তাহলে রানা রতন সিং এখানে অ্যান্সার হবে। রানা রতন সিং এর ওয়াইফ ছিল, যার সাথে যেখানে রানা রতন সিং মারা যায় এবং সেখানকার তার পদ্মিনী এবং বাকি তার মহিলারা তারা জহর ব্রত পালন করে এবং সেখানে তারা আত্মবলিদান দেয়। ঠিক আছে, দেখো এটাও অ্যাজ ইট ইজ পড়ানো আছে। এই যে কি লেখা আছে? অ্যাকর্ডিং টু সাম অফ হিজ স্কলার্স আলাউদ্দিন অ্যাটাক চিত্তোর বিকজ হি কোভেটেড পদ্মিনী দ্য বিউটিফুল কুইন অফ কার? না রাজা রতন সিং। রাজা রতন সিং এর সুন্দরী পত্নী পদ্মিনীকে পাওয়ার লোভী একে আক্রমণ করেছিল। এবং এই কাহিনী কে লিখেছিল? না মালিক মোহাম্মদ জয়সির লেখা গ্রন্থ থেকে আমরা জানতে পারছি। এটাও এখানে উল্লেখ আছে, পদ্মাবত যে গ্রন্থটা কে লিখেছিল? মালিক মোহাম্মদ জয়সি। এবং মালিক মোহাম্মদ জয়সি কোত্থেকে বিলং করতো? না জনপুর থেকে বিলং করতো, যেটা মডার্ন ডে ইউপিতে, উত্তরপ্রদেশে বিলং করছে। ক্লিয়ার? বেশ, চলো। আচ্ছা, এবং চিত্তোরকে পরে নামও চেঞ্জ করে দেওয়া হয়, সেটাকে খিজরাবাদ নাম দেওয়া হয়। না কার নাম অনুসারে? না খিজির খানের নাম অনুসারে একে খিজরাবাদও নামকরণ করা হয়েছিল। ঠিক আছে, এই সমস্ত জিনিস ডিটেলসে সমস্তটাই পড়ানো আছে। আমি শুধু এখানে অ্যাজ এ রেফারেন্স হিসেবে আমি যে পড়িয়েছি তার বলতে পারো এক প্রকার প্রমাণ স্বরূপই বলতে পারো যে আমি দেখাচ্ছি যে আমার অ্যাজ ইট ইজ নোটে আমার পড়ানো আছে এই সমস্ত জিনিস। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন বলছে, হু ওয়াজ দ্য রুলার অফ দেবগিরি এট দ্য টাইম অফ আলাউদ্দিন খিলজিস ইনভেশন? আলাউদ্দিন খিলজি যখন দেওগিরি আক্রমণ করেছিল, তোমরা জানো আলাউদ্দিন খিলজির ডেকান পলিসি আমি পড়েছি, দাক্ষিণাত্য নীতি আলাউদ্দিন খিলজির। ঠিক আছে, সেখানে দেওগিরিকে আক্রমণ করেছিল এবং দেওগিরির সাথে পরবর্তীকালে একটা সুসম্পর্ক বজায় রেখেছিল, যাতে করে সে ফার্দার সাউথ ইন্ডিয়াতে ইনভেড করতে পারে। ঠিক আছে, ওটা একটা বেস ক্যাম্পের মতো ছিল। ঠিক আছে, তো ডেকানকে অ্যাটাক করেছে। সেই সময় কি জানতে চেয়েছে? না ওই দেওগিরির রুলার কে ছিল, দেওগিরির রাজা কে ছিল, যাকে সেই সময় আক্রমণ করে। দেখো নোটে কি বলছে, দেখো পড়িয়েছি নাকি তোমাদের দেওগিরিতে। চলে এসো, এই যে দ্য সেকেন্ড এক্সপেডিশন ওয়াজ এগেইনস্ট রামচন্দ্র, রায় রামচন্দ্র, দ্য রুলার অফ দেবগিরি। বোঝা গেল? তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? রায় রামচন্দ্র ছিল এর রুলার, দেবগিরির যে রাজা কি সেই সময় কে ছিল? রামচন্দ্র ছিল এর রুলার। এখান থেকে আরো কিছু ইনফরমেশন দেখে নাও। পরবর্তীকালে একে কি টাইটেল দিচ্ছে? না রামচন্দ্রকে রায় রায়ান উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি? রায় রায়ান উপাধি দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এবং এদের সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সও একটা হচ্ছে, জৈতাপালিকে বিয়ে করছে আলাউদ্দিন। ক্লিয়ার? বেশ, চলো পরের প্রশ্নে যাব। তাহলে এই প্রশ্নের উত্তর কি হলো? না রামচন্দ্রদেব হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার কি হবে? রামচন্দ্র হবে অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রামচন্দ্র। ক্লিয়ার এদুরুদ্দি? আলাউদ্দিন খিলজি যখন দেওগিরি আক্রমণ করছে তখন দেওগিরি রাজা ছিল রাজা রামচন্দ্র, এবং একে কি টাইটেল দেওয়া দেখলে তোমরা? রায় রায়ান উপাধি দিয়েছিল, রায় রায়ান। এবং এর সাথে কি হচ্ছে?
একটা সুসম্পর্ক রাখছে এবং ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স স্বাক্ষর করেছে, জয়িতাপালিকে বিয়ে করছে। ক্লিয়ার? নেক্সট পরবর্তী প্রশ্ন, এগুলো এর এক্সপ্লেনেশন ছিল। আচ্ছা, হুজ আর্মি ওয়াজ ডিফিটেড বাই দ্য আর্মি অফ কাকাতিয়া রুলার্স ইন 1303 অ্যাট ওয়ারাঙ্গল। তাহলে এখানে জানতে চেয়েছে যে ওয়ারাঙ্গলে অর্থাৎ কাকাতিয়স অফ ওয়ারাঙ্গল, ওয়ারাঙ্গলে যে কাকাতীয় রাজবংশ রুল করছিল তাদেরকে কে হারিয়েছিল? ঠিক আছে, আলাউদ্দিন খিলজি নিয়ে কথা বলছে, তো আলাউদ্দিন খিলজি এখানে অ্যান্সার হবে, কিন্তু এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। ঠিক আছে, এই সময় এর রাজা কে ছিল না, প্রতাপ রুদ্রদেব ছিল ওয়ারাঙ্গল, কাকাতিয়াস অফ ওয়ারাঙ্গলের রাজা কিং কে ছিল না, প্রতাপ রুদ্রদেব। ঠিক আছে, প্রতাপ রুদ্রদেব ছিল এর রাজা। ক্লিয়ার? রাজার নাম থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যেমন আগের প্রশ্নটা দেখলে যে দেবগিরির সেই সময় রুলার কে ছিল, তাহলে এখানে অ্যান্সার এইভাবেও আসতে পারে। ঠিক আছে, জেনে রইলে প্রতাপ রুদ্রদেব। নেক্সট প্রতাপ রুদ্রদেব দ্বিতীয়। ক্লিয়ার? আচ্ছা, এই প্রতাপ রুদ্রদেব দ্বিতীয় কেন এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে না, প্রতাপ রুদ্রদেব দ্বিতীয়ই হচ্ছে যে কোহিনূর হীরাটা দিচ্ছে, কোহিনূর হীরা এর কাছ থেকেই মালিক কাফুর পাচ্ছে এবং সেটা আলাউদ্দিন খিলজির কাছে পরবর্তীকালে আসছে। ক্লিয়ার? সেই জন্য জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট, ডিউরিং দ্য রিজিম অফ হুইচ সুলতান ওয়াজ দ্য খালিসা ল্যান্ড ডেভেলপড অন এ লার্জ স্কেল? খালিসা ল্যান্ড বলেছিলাম আমি তোমাদের পড়িয়েছি, খালিসা ল্যান্ড কাকে বলছে না, খালিসা ল্যান্ড মানে হচ্ছে আজকের দিনে বলতে পারো সরকারি জমি, সরকারি জমি। ঠিক আছে, যে সমস্ত জমিগুলো ডাইরেক্ট কন্ট্রোলে থাকবে সুলতানের কাছে, সুলতানের নিজের যে সমস্ত জমি অর্থাৎ সরকারি জমি, গভর্নমেন্টের যে সমস্ত জমি তাকে খালিসা ল্যান্ড বলা হয়। তো এই খালিসা ল্যান্ডকে ডেভেলপ করা বা খালিসা ল্যান্ডের পরিমাণ বাড়ানো, যত খালিসা ল্যান্ডের পরিমাণ বাড়বে তত রাজস্ব বাড়বে। ঠিক আছে, ইকোনমি তত মজবুত হবে। তো আগে যে সমস্ত জমি বিভিন্ন জনাকে গ্র্যান্ট করা হতো, সেই সমস্ত গ্র্যান্টগুলো যেগুলো অনুদানের মাধ্যমে যে সমস্ত জমি দেওয়া হয়েছিল, সেই জমিগুলোকে ফের ফিরিয়ে আনার কাজ হয় এবং সেই জমিগুলোকে বাড়িয়ে খালিসা ল্যান্ড হিসাবে পরিণত করা হয়। ঠিক আছে, এই সমস্ত কাজ কে করেছিল না, আলাউদ্দিন খিলজি এই সমস্ত কাজ করেছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি পড়িয়েছি নাকি এক্সপ্লেনেশনে, এক্সপ্লেনেশনে পড়ানো আছে নাকি দেখো। সেকেন্ড পয়েন্ট দেখো। ঠিক আছে, বলেছিলাম আলাউদ্দিন খিলজি প্রথম সুলতান যে মেজারমেন্ট অফ ল্যান্ডকে স্টার্ট করেছিল, জমিকে মাপন পদ্ধতি এর দ্বারাই স্টার্ট হয়েছে। কিন্তু এখান থেকে প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে খালিসা ল্যান্ড থেকে প্রশ্ন দিয়েছে। The revenue wielding land administered directly by the Imperial Revenue Department was known as Khalisha, that is not assigned to any of the nobles as ইকতা, অর্থাৎ ইকতা পারপাসে কিন্তু এই খালিসা ল্যান্ড কিন্তু থাকছে না। আলাউদ্দিন এলিমিনেটেড ইকতাস ল্যান্ড গ্রান্ট এবং এই ইকতা জমি ইকতেদারদের এই খালিসা ল্যান্ড দেওয়ার ইয়েকে কিন্তু বাতিল করেছিল। এছাড়া যে সমস্ত চ্যারিটেবল গ্রান্টস দেওয়া হয়েছিল সেইগুলোকেও খালিসার অধীনে নিয়ে আসা হয়, সেই সমস্ত জমিগুলোকেও খালিসা ল্যান্ডের অধীনে নিয়ে আসে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, দ্য সুলতান হু ইজ সেড টু হ্যাভ রেজ দ্য ল্যান্ড রেভিনিউ টু 1/2। ঠিক আছে, দ্যাট মিনস 50% ল্যান্ড রেভিনিউ নিয়ে আসছে। কত পার্সেন্ট? 50%, হাফ ল্যান্ড রেভিনিউ করে দিচ্ছে। যে পরিমাণ, অর্থাৎ আমার যদি 100 মন ধান প্রডিউস হয় সেখান থেকে ট্যাক্স কত দিতে হবে? 50 মন ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 50% ল্যান্ড রেভিনিউ কে করেছিল? আলাউদ্দিন খিলজি অ্যান্সার হবে। ল্যান্ড রেভিনিউকে বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পড়ানো আছে নাকি, এই যে কি লেখা আছে, ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড রেভিনিউ দ্যাট মিনস খারাজ। ঠিক আছে, বলেছিলাম শরিয়াতের নিয়ম অনুযায়ী ট্যাক্স কি ছিল? খারাজ, খুমস, জাকাত আর জাজিয়া, এই 4 ধরনের ট্যাক্স ছিল। তো ল্যান্ড রেভিনিউ খারাজ ওয়াজ কালেক্টেড ইন ক্যাশ, ক্যাশে কালেক্ট করা হতো অন দ্য বেসিস অফ মেজারমেন্ট অফ দ্য ফিল্ড। আগেই বলেছিলাম জমিকে মাপন পদ্ধতি স্টার্ট হয়ে গেছে, গুড, মিডল এন্ড ব্যাড। ক্লিয়ার? এন্ড ফিক্সড দ্য হাফ অফ দ্য প্রডিউস, প্রডিউস কত? হাফ অফ দ্য প্রডিউস কে ট্যাক্স আকারে নেওয়া হতো ইন অর্ডার টু এনেবল দ্য সুলতান টু পে দ্য সোলজার্স ইন ক্যাশ। ক্লিয়ার? এদুর অবধি তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ইন ডিটেইলস ওয়ে আমার নোটেতে পড়ানো আছে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এখনো যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তাহলে ইমিডিয়েট যাও, ক্লাসটা করার পরে ইমিডিয়েট যাও, আগে ওই ক্লাসটা দেখো, ডেসক্রিপটিভ দেখো, তারপরে সে এমসিকিউ লাগাও, তবে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে। আদারওয়াইজ শুধু এমসিকিউ দেখে কিন্তু তোমরা রিলেট করতে পারবে না, কারণ দিন দিন কোশ্চেনের যে ডিফিকাল্টিস সেটা কিন্তু বাড়ছে, ইনক্রিজ করছে। ঠিক আছে, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমাদের পড়াশোনাটাকেও একই তাল মিলিয়ে নিয়ে যেতে হবে, নাকি পরীক্ষার আগে আমি 100টা এমসিকিউ দেখে নিলাম, গোটা সারা বছরটাই পড়ছি আমি এমসিকিউ এর উপর বেস করে, বা উপর উপর একটা নোট পড়ে চলে যাচ্ছি। হাজারো চ্যানেল আছে, হাজারো টিচার আছে ইউটিউবে যারা পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, 1 ঘন্টায় তোমার দিল্লি সালতানাত শেষ, ওইসব দিনও শেষ। ঠিক আছে, চলো, হয়তো কথাগুলো বিশ্বাস তাদেরই হবে যারা এবছর পরীক্ষায় বসেছো। ঠিক আছে, নেক্সট,
হুইচ অফ দ্য ফলোইং সুলতানস ইন্ট্রোডিউস মার্কেট রিফর্মস? মার্কেট রিফর্ম আগেই বলেছি যে মার্কেট রিফর্ম থেকে আর বলার কোনো অপেক্ষাই রাখে না, যেখানে আমি মার্কেট রিফর্ম গল্পটা পাবো আলাউদ্দিন খিলজি ছাড়া কোনো অপশনই যাবে না। মার্কেট রিফর্ম নতুনভাবে মার্কেটকে ঢেলে সাজানোর ব্যবস্থা করছে, 3 ধরনের মার্কেট, ঠিক আছে, কোথায় কোন মার্কেট বসতো সমস্ত জিনিস বলা আছে। এছাড়া যারা আমির বর্গ ছিল তাদের ক্ষেত্রেও তোমার রেস্ট্রিকশন করে দেওয়া ছিল যে আমি এত পরিমাণ বছরে বা মাসে আমি এই পরিমাণ এই জিনিস আমি কনজিউম করতে পারবো বা কিনতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল, বছরে আমি 3টে নতুন জামা কিনতে পারবো, তার বেশি জামা আমি কিনতে পারবো না। বা একটা মানে কি বলবো ফিক্সড প্রাইস রেখে দেয়, এই প্রাইসের বেশি দামে কেউ বিক্রি করতে পারবে না বা কম ওজন দিয়ে বিক্রি করতে পারবে না। তার জন্য গুপ্তচর ছেড়ে রেখে দিয়েছিল, মনিহান বলে এক ধরনের গুপ্তচরের কথা আমি বলেছিলাম, ঠিক আছে। তারা এসে রাজাকে খবর দেবে, যদি কেউ ওজনে কম দেয়, 100 গ্রাম কম দিল, 1 কেজি মাংস কিনতে গেছে 100 গ্রাম কম দিল, বলে ডাগো ওকে, ওর গা থেকে 100 গ্রাম মাংস কেটে নেবে, ঠিক আছে। এই ধরনের হার্স পানিশমেন্ট এখানে ছিল, মার্কেটকে পুরোপুরিভাবে রিফর্ম করে রেখে দিয়েছিল। রেশনিং সিস্টেম এখানে চালু ছিল, ঠিক আছে, রেশন ব্যবস্থা, কম দামে সৈন্যরা যাতে তাদের এসেন্সিয়াল কমোডিটিস কিনতে পায়, এই ধরনের সমস্ত সিস্টেম কিন্তু এর সময় ছিল। তার মেজারমেন্ট অফ মেজারমেন্ট নয়, মার্কেট রিফর্মস যেটা বা মার্কেট কন্ট্রোল পলিসি আলাউদ্দিন খিলজি করেছিল। ক্লিয়ার? দেখো এখান থেকে আমি ইন ডিটেলসে পড়িয়েছি। আলাউদ্দিনস মেজার টু কন্ট্রোল দ্য মার্কেট বা মার্কেট কন্ট্রোল, ঠিক আছে, এর গুরুত্বপূর্ণ একটা নীতির মধ্যে পড়ছে, ঠিক আছে। যে সমস্ত নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় যে কমোডিটিস গুলো ছিল বা ডেলি ইউজ যে সমস্ত কমোডিটিস, তার প্রাইসকে লো রাখা, ঠিক আছে, এবং দামকে নিয়ন্ত্রণ করে রাখার জন্য 3টে ভিন্ন ভিন্ন বাজার আমি বলেছিলাম। একটা হচ্ছে শস্যর বাজার, যেখানে শস্য বিক্রি হবে, যেটাকে গ্রেন, যেটাকে মান্ডি বলা হতো, এছাড়া সারাই আদি ক্লথ মার্কেট, এবং একটা যেখানে হর্স, স্লেভ এবং ক্যাটেলস বিক্রি হবে। এই সমস্ত মার্কেট কিন্তু এ করেছিল। ক্লিয়ার? চলো, এখানে আমি ডেসক্রিপশনকে ইন ডিটেলস ওয়েতে একদম যেতেই চাইছি না, ঠিক আছে। আমি এখানে ডেসক্রিপশনকে এর প্রত্যেকটা প্রশ্নের আন্ডারে তাকে ইলাবোরেট ওয়েতে ডিসকাস করতে চাইছি না, কারণ তার জন্য একটা লেন্থি ভিডিও ইউটিউবে অলরেডি আছে এবং যেটা ফ্রি অফ কস্ট, ঠিক আছে। সেখানে তোমরা যাও দেখো, তাহলে এই ক্লাসটাকে শুধু লেন্থি করে লাভ নেই, ওখানে ওই ক্লাসটাকে দেখে আসো, ওখানে ইন ডিটেলস ওয়েতে একদম যতটা ডিটেলিংয়ে যাওয়া যায় আমার পক্ষ থেকে আমি 100% চেষ্টা করে তোমাদেরকে ফ্রি অফ কস্ট সেটা দেওয়ার চেষ্টা করছি। আগে সেই ভিডিও দেখে এসো, তারপর এখানে প্রশ্ন অ্যাটেম্প করো, ঠিক আছে। চলো নেক্সট, হু অফ দ্য ফলোইং মুসলিম রুলার্স এনফোর্সড স্ট্রিক্ট প্রাইস কন্ট্রোল সিস্টেম? দেখো প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। প্রাইস কন্ট্রোল সিস্টেম, মার্কেট রিফর্ম, মার্কেট কন্ট্রোল, একই কথা। প্রাইসকে যে স্ট্রিক্টলি কন্ট্রোল করে রেখেছিল, অ্যান্সার কি হবে? আলাউদ্দিন খিলজি অ্যান্সার, ঠিক আছে। আলাউদ্দিন খিলজি যে মার্কেটকে রিফর্ম করছে, দ্যাট মিন্স প্রাইসকেও এর দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই যে প্রাইস কন্ট্রোলের জন্য কি করেছিল? কোনো জমাখড়ি চলবে না, ঠিক আছে। হয় না এখনকার দিনেও দেখবে কোনো সময় পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল, কিন্তু পেঁয়াজের দাম বাড়ানোর পিছনে যখন তারা বুঝতে পারছে চাষিরা যে এই বছর পেঁয়াজ কম হয়েছে, মালটা জমা করে রেখে দিচ্ছে। এক একজনের কাছে হিউজ পরিমাণ জমা করে রেখে যখনই দাম প্রচুর বেড়ে যাবে তখন সে মার্কেটে ছাড়তে শুরু করবে, এটাকে জমাখড়ি বলে। তো এই ধরনের কোনো জমাখড়ি চলবে না, ঠিক আছে। ইভেন ডিউরিং দ্য ফেমাইন, যখন দুর্ভিক্ষ, তখন এই ধরনের কিন্তু মাল একটা শ্রেণীর পক্ষেই গাদা মাল থাকবে এবং তারা হিউজ লাভ করবে, এই ধরনের কোনো ব্যাপার ছিল না। এছাড়া ওই যে বললাম যে সমস্ত সম্ভ্রান্ত অভিজাত ব্যক্তি ছিল তাদের ক্ষেত্রেও রেস্ট্রিকশন ছিল, তারা বছরে এত পরিমাণ, ধরো যদি এই ধরনের নিয়ম আজকের দিনেও থাকতো যে আমি জানি, তাহলে কি হলো, কোনো জিনিসের প্রাইস স্টেবল থাকবে মার্কেটে, বলে দিল তুমি সপ্তাহে বা মাসে তুমি 5 কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না, তো তুমি যেই হও না কেন, বুঝে গেল? তার মানে কি, তোমার যে এসেনশিয়াল যেটা নিড সেটা তুমি বাজার থেকে কিনতে পারবে। ক্লিয়ার? এই টাইপের একটা সিস্টেম কিন্তু ইন্ট্রোডিউস করেছিল। ক্লিয়ার? এছাড়া ফলস ওয়েটের গল্পটা আমি আগেই বললাম। চলো নেক্সট, দ্য মার্কেট কন্ট্রোল সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউস বাই, বিভিন্ন পিএসসি থেকে এসছে, কেরালা পিএসসির প্রশ্ন, ঠিক আছে। এটা শুধু কেরালা পিএসসি নয়, উত্তরপ্রদেশ পিসিএস এর প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, এই সেম প্রশ্নই কতবার যাচ্ছে, চলো, উত্তরপ্রদেশ পিএসসি, ঠিক আছে, ইউপি পিএসসি, তারপর এই সমস্ত বহুবার বহু সালের প্রত্যেকটা প্রশ্নই সালের প্রশ্ন এখানে লেখা আছে, ঠিক আছে। বুঝতে পারছো এর ইম্পর্টেন্সটা কতটা। তো মার্কেট কন্ট্রোল সিস্টেম ইন্ট্রোডিউস বাই, অ্যান্সার কি হয়ে যাবে? আলাউদ্দিন খিলজি, অপশন সি অ্যান্সার। ক্লিয়ার? বেশ। নেক্সট, which one of the following kings of the medieval India began to public distribution system? Public distribution system কে স্টার্ট করেছিল? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, বলো উত্তর দাও। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম দ্যাট মিন্স রেশন ব্যবস্থার, আজকের দিনে যেটাকে রেশন নামে আমরা জানি, অর্থাৎ কম মূল্যে সেখান থেকে কমোডিটিস পাওয়া। বললাম আমি সৈন্যরা যাতে তাদের এসেনশিয়াল কমোডিটি কিনতে পারে তার জন্য এই সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিল, কারণ তার সময় একটা হিউজ নাম্বার অফ স্ট্যান্ডিং আর্মি ইন্ট্রোডিউস করেছিল। এছাড়া
দাগ আর হুলিয়া সিস্টেম তো তোমরা জানো, ব্যান্ডিং অফ হর্সেস যেটাকে দাগ বলা হতো, এবং হুলিয়া যাতে সৈনিকদের চিহ্নিতকরণ, তার যে আইডেন্টিটি কার্ড সেই সমস্ত হুলিয়া ছিল। তা যেহেতু এর হিউজ নাম্বার অফ আর্মি ছিল, তো তারা যাতে কিছু সুযোগ সুবিধা পায়। এখনকার দিনেও আর্মিতে যারা চাকরি করে তাদের কি দেওয়া হয়, তাদেরকে একটা আর্মি তাদের কার্ডের উপর বেস করে তারা কম দামে কি করতে পারে, জিনিসপত্র কিনতে পারে। তাদের আর্মি কি বলে, আলাদা শপ আছে, ঠিক আছে, ওটাকে কি একটা বলে, আমার এই মুহূর্তে টার্মটা মাথায় আসছে না, ঠিক আছে, ক্যান্টিন, আর্মি ক্যান্টিন থেকে সেখানে তারা কম দামে নানান সমস্ত জিনিসপত্র কিনতে পারে, ঠিক আছে। চলো, তাহলে সেই ধরনের সিস্টেম আলাউদ্দিন খিলজি কিন্তু ইন্ট্রোডিউস করেছে, যেটাকে আমরা কি বলছি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বলছি। ক্লিয়ার? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো, এর লেখা আছে ওই যে একই জিনিস, সেম পড়ানো আছে স্লাইডে, একই রকম রিপিট হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এছাড়া দুটো ট্যাক্সেশন সিস্টেমেও চালু করেছিল, যেটা হচ্ছে ঘরাই, একটা হচ্ছে চড়াই। আচ্ছা, এখানে শুধু ঘরাইটা দিয়েছে যেটা হাউস ট্যাক্স থাকার জন্য, এবং চড়াই বলেও একটা ট্যাক্সেশন সিস্টেম ছিল। চড়াই কিসের জন্য না, ক্যাটেল যেগুলো ছিল সেই সমস্ত ক্যাটেলদের চড়ানোর জন্য, যে জায়গাটাই চড়বে তার জন্য কি করতে হতো, ট্যাক্স দিতে হতো। এই দু ধরনের ট্যাক্সেশন সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিল আলাউদ্দিন খিলজি। ইজ আ কারেক্ট অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? দেখো, এটাও পড়ানো আছে, এই যে হাউস ট্যাক্স ঘরাই এন্ড গ্রেজিং ট্যাক্স চড়াই ওয়াজ ইম্পোজড হুইচ ওয়ার নট স্যাংশনড বাই ইসলামিক ল, যেটা ইসলামিক ল দ্বারা কিন্তু স্যাংশন ছিল না। কারণ ইসলামিক ল আমি বলেছিলাম ওই 4 ধরনের ট্যাক্স, খারাজ, খুমস, জাজিয়া আর জাকাত, ঠিক আছে, এই 4 ধরনের ট্যাক্স কিন্তু ইসলামিক ইয়েতে ছিল। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া এই স্টেটমেন্টটাও ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে, হি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি টু লে দ্য ফাউন্ডেশন অফ পার্মানেন্ট স্ট্যান্ডিং আর্মি, স্থায়ী সেনার বন্দোবস্ত করা, যার জন্য সেনাদের জন্য দাগ উলিয়া, ঠিক আছে, এই সমস্ত জিনিস আমি গল্প করেছি আগে তোমাদের। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য বাউন্ডারি বিটুইন দিল্লি সালতানাত এন্ড মুঘলস, দিল্লি সুলতান এন্ড মঙ্গলস ডিউরিং দ্য পিরিয়ড অফ আলাউদ্দিন খিলজি এট দ্য টাইম অফ 1306, 1306 এর সময় বলেছে যে মঙ্গলদের ইনভেশন কোথেকে আসছে না, নর্থ ওয়েস্ট প্রভিন্স জায়গা থেকে আসছে। যত ইনভেশন আসা আমরা দেখতে পেয়েছি সমস্ত খাইবার পাস নর্থ ওয়েস্ট জায়গা থেকে আমরা ইনভেশন আসা দেখতে পেয়েছি। তো এই খিলজি ডাইনাস্টি 1306 এর টাইম পিরিয়ডে যে খিলজি ডাইনাস্টি চলছে, সেই সময় আর মঙ্গলদের একটা টেরিটরি ডিভিশন ছিল, যে এই টেরিটরিটা এটাই হচ্ছে সীমা। তাহলে সেটা হচ্ছে কোন নদীটা এর সীমা হিসাবে চিহ্নিত ছিল। দেখো, এই প্রশ্নটা মানে কি বলবো, একদম পাতি প্রশ্ন, আবার খুব কঠিন প্রশ্ন লাগতে পারে। এই প্রশ্নটার উত্তরটা বলার আগে তোমাদের একটা ম্যাপ দেখাই। এই ম্যাপটা আমার নোট থেকেই নেওয়া। দেখো, এটা আমি টেরিটরি দেখিয়েছিলাম, এই নোটটা আমি ওখানে রিপ্রেজেন্ট করেছি, নোটেতে রিপ্রেজেন্ট করা আছে, এই সমস্ত ক্লাসগুলো আগে নেওয়া আছে ডেসক্রিপটিভে। এখানে কি দেখতে পাচ্ছ, যে সিন্ধু নদীটাই কি ছিল, বর্ডার লাইন, এই যে টেরিটরি, ঠিক আছে, এই দিক থেকে মঙ্গল ইনভেশন, আর এইটা হচ্ছে টেরিটরি। এখানে কোন নদী যাচ্ছে না, ইন্দাস রিভার বা সিন্ধু নদী, এখানে ম্যাপে তোমরা দেখতেও পাচ্ছ। এটাই ছিল এর লাস্ট সীমা। এদিকে হচ্ছে মঙ্গলদের আক্রমণ, আর এটা হচ্ছে দিল্লি সালতানাত পড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ম্যাপটা দেখলে আমার কোনো কিছু পড়ারই প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ইন্দাস রিভার হয়েছে এখানে অ্যান্সার, ইন্দাস রিভার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কি হয়ে যাচ্ছে, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্দাস রিভার ছিল বাউন্ডারি। ক্লিয়ার? কতটা সোজা প্রশ্ন বুঝতে পারছো? নেক্সট একটা এখানে স্টেটমেন্ট এন্ড কনক্লুশনের প্রশ্ন দিয়েছে। চলো দেখি কি বলেছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি সম্পর্কে কোন তথ্যটা সঠিক? হি কালেক্টেড রেভিনিউ বাই মেজারিং দ্য কাল্টিভেটেড ল্যান্ড। কাল্টিভেটেড যে সমস্ত ল্যান্ড আছে সেখান থেকে কি করতো না, রেভিনিউ মেজার করতো। কারেক্ট আছে, কোনো অসুবিধা নেই। সরি, আচ্ছা দেখি কি বলেছে। তাহলে হি কালেক্টেড দ্য রেভিনিউ বাই মেজারিং কাল্টিভেবল ল্যান্ড, বলেছিলাম যে জমিকে মাপন পদ্ধতি চালু করেছিল, ঠিক আছে, বেশ, সেখান থেকে ল্যান্ড কালেক্ট করা হতো। নেক্সট, হি এনফোর্সড রেভিনিউ মেজার্স ইন হিজ এন্টায়ার এম্পায়ার, ঠিক আছে, হি এনফোর্সড রেভিনিউ মেজার চালু করেছিল ইন হিজ এন্টায়ার এম্পায়ার। না, এখানে এন্টায়ার এম্পায়ার কথাটা যাবে না, ঠিক আছে, টোটাল এম্পায়ার কিন্তু তার রেভিনিউ মেজার কিন্তু কাজ এনফোর্স ছিল না। নেক্সট, হি অ্যাবলিশড দ্য পাওয়ার্স অফ প্রভিন্সিয়াল গভর্নর, প্রভিন্সিয়াল গভর্নরদের পাওয়ারকে অ্যাবলিশ করেছিল, এটাও কারেক্ট স্টেটমেন্ট আছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 1 and 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা মুভ করি। আচ্ছা, এটাই ছিল শেষ প্রশ্ন। খিলজি ডাইনাস্টি থেকে যতগুলো প্রশ্ন আদার স্টেট পিএসসি থেকে জিজ্ঞেস করা হয়েছে, প্রত্যেকটা প্রশ্নই দেখলে যে সমস্তটাই তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসে পড়ানো আছে। সো যেহেতু সেটা ফ্রি অফ কস্ট তোমাদের কাছে অ্যাভেলেবেল, তো
একবার গিয়ে সেটা দেখো, ঠিক আছে, তাহলে তার গভীরতাটা বুঝতে পারবে, তার কন্টেন্টটা বুঝতে পারবে, ঠিক আছে, তারপর এমসিকিউ সলভ করো, ঠিক আছে। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।